আমার মনে হয় না খুনি পলাতক অপরাধী হাসিনার ওই সাহস বা ওই বুকের দম আছে যে সে ফিরে আসবে এবং নিজের অপরাধের কৈফিয়ত নিয়ে আইনের মুখোমুখি সে হবে। এবং আপনার মনে হয় যে জামায়াত ইসলামীর সঙ্গে যে জোট করেছে আপনার দল, সেই জোটটা করা ঠিকই আছে? দেখো, এটি একটি নির্বাচনকালীন জোট হিসেবে এটা আমার দলের, আমি ইলেকট্রাল স্ট্র্যাটেজি হিসেবে দেখি। ক্রমাগত ঘৃণা বর্ষণ এটা সহ্য করা তো খুব মুশকিল, খুব কঠিন একটা কাজ। সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছি বা কিভাবে আমি নিজেকে বের করে করি এই ধরনের বিষয় থেকে, ধরুন আমি কাজে ব্যস্ত থাকি। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। আমরা তার সঙ্গে কথা বলবো জুলাই গণঅভ্যুত্থান, নারী অধিকার ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। নুসরাত তাবাসসুম, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ১৭ই জুলাই ২০২৪ সালে আপনার সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল। আপনি তখন এই যে কোটা বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন নারীদের মধ্যে আপনি অন্যতম ছিলেন বলে আমাকে একটি সূত্র জানিয়েছিল, এবং তখন আপনি আমাকে বলছিলেন যে পরপর ২ দিন আপনার উপরে হামলা হয়েছিল, কিন্তু তারপরেও আপনারা রাজপথ ছেড়ে যাননি। তো সেই সময়টার প্রেক্ষাপটে আপনাদের আন্দোলন কোন দিকে যাচ্ছে বলে মনে হয়েছিল? সম্ভবত ১৬ই জুলাই রাতে আপনার সাথে আমার কথা হয়েছিল। আহ কিংবা ১৭ জুলাই প্রথম প্রহরেও হতে পারে। জি, ওই ওই সময়টাতেই। দিনটাতে আপনার হ্যাঁ, যখন কথা হয় তখন আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে অন্যান্য মেয়েদের মধ্যে থেকে আপনার সাথে কথা বলেছিলাম। তার আগে পরপর ২ দিন আমাদের উপর হামলা হয়েছে। ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে কলা ভবনের পাশে। আর ১৬ই জুলাই একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া শহীদ মিনার থেকে শামসুন্নাহার হলের মধ্যবর্তী রাস্তাটুকুতে। আমরা তখনো পর্যন্ত সবাই খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং আপনি জানেন নিশ্চয়ই ১৭ই জুলাই রাতের প্রথম প্রহরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হয়। সেটা আমাদের জন্য প্রথম পর্যায়ের একটি জয় ছিল। কিন্তু ঠিক তার পরের দিনে আমাদেরকে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আ ওখানে ছররা গুলি চালানো হয়, ওখানে সাউন্ড গ্রেনেড ফাটানো হয়। আমাদের তার আগের দিন ১৬ই জুলাই ৬ জন শহীদ হয়েছিলেন। জুলাই আন্দোলনের ১ম শহীদ। আ তাদের গায়েবানা জানাজাতে পুলিশ এসে আক্রমণ করে। আমাদের সেখান থেকে আমাদের পার্টির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন গ্রেফতার হন, জুলাইয়ের ১ম রাজবন্দী। এই ঘটনাগুলো সবই ওই ২-৩ দিনের মধ্যেই ছিল। আমাদের জন্য খুবই ট্রমাটিক একটি মুহূর্ত গিয়েছে। যে এই যে গণ অভ্যুত্থান, সেটার সবচেয়ে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? দেখুন, আসলে টার্নিং পয়েন্ট ওইভাবে একটি কোনো পয়েন্টকে টার্নিং পয়েন্ট বলাটা খুব মুশকিল। কারণ প্রত্যেকটি ঘটনাই এত আ অদ্ভুতভাবে উম প্রতিক্রিয়া তৈরি করেছে। যেমন ধরুন, আ আ সাংবাদিক প্রভাসের উত্তরে শেখ হাসিনার আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলা, কিংবা ওবায়দুল কাদেরের ছাত্রলীগ নামিয়ে দিয়েছি বলা। ১৪ই জুলাই রাতে মেয়েরা যে ৫ টা হলের দরজা ভেঙে বের হয়ে আসলো সেই মুহূর্তটা। ১৫ই জুলাইয়ের হামলা, ১৬ই জুলাই আবু সাইদের খুন, ১৭ই জুলাই বিশ্ববিদ্যালয়ে বোম ফাটানো। ১৮ই জুলাই কেউ কখনো ভাবেনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবে, মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে আসবে। তাদের নেমে আসা ব্র্যাক, এনএসইউ এর মতো বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে বাংলাদেশের অন্যতম আ ধনিক শ্রেণীর সন্তানরা লেখাপড়া করে। সেই মহলের সন্তানরা যখন নেমে এসেছিল, তাদের পরিবারগুলো কিন্তু প্রভাবিত হয়েছিল। তার আগে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা অধিকাংশই একটু মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আমাদের পরিবারের আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড সেটা মোটামুটি মধ্যবিত্ত। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মোটামুটি উচ্চবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তারা যখন নেমে এসেছে তাদের পরিবারগুলো প্রভাবিত হয়েছে। তাদের উপরে যখন গুলি চালানো হয়েছে ১৮, ১৯ ২ দিন। তারপরে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া শুধুমাত্র যে আন্দোলনকারীদের আন্দোলন ব্যাহত করেছে বা আমাদের যোগাযোগ বন্ধ করেছে তাই নয়। এই ইন্টারনেট ব্ল্যাকআউট এর সুযোগ নিয়ে রা আ প্রত্যেকটা অলিতে গলিতে, বস্তিতে, আবাসিক এলাকাগুলোতে পুলিশের রেড দিয়ে ছাত্র আছে কিনা খোঁজ নেওয়া। এখানে আমাদের শ্রমজীবী পরিবারগুলো আমাদেরকে তখন আশ্রয় দিয়েছিল। দেখা যাচ্ছে বস্তি এলাকাতে রিক্সা চালক, বাদাম বিক্রেতা, তারা নিজ বাড়িতে
শিক্ষার্থীদেরকে তখন আশ্রয় দিয়েছিল, লুকিয়ে রেখেছিল। একদম মনে হচ্ছিল যে ৭১ এর পুনরাবৃত্তি হচ্ছে। আচ্ছা। তো এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে আ রাস্তায় নেমে আসলেন, অন্যরা আসলেন। এই পুরো বিষয়টা আসলে সমন্বয় কিভাবে করা হয়েছিল? মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন মনে করল ওই সময় তাদের এভাবে নামাটা দরকার আরকি? দেখুন, সত্যি কথা বলতে সমন্বয় যে সবকিছু খুব ভালোভাবে সমন্বয় করা গিয়েছে এমন নয়। কিংবা সবকিছু যে সমন্বয় করা প্রয়োজন হয়েছে এমনটাও নয়। আমরা যারা বিশ্ব আ প্রা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেদিন বন্ধ করে দেওয়া হলো ১৭ তারিখ, আমরা সেদিন দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম যে, "আপনারা আমাদের সহযোগিতায় নেমে আসুন।" প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও তো আসলে শিক্ষার্থী এবং তারা কোনো অংশেই রাজনৈতিকভাবে কম সচেতন নয়। তারা যখন দেখেছে যে দেশের বিভিন্ন জায়গাতে গুলিগালাজ চলছে, খুন করা হচ্ছে, শিক্ষার্থীদের ওপরে সাউন্ড গ্রেনেড ফেলা হচ্ছে, ছুড়াগুলি মারা হচ্ছে, তখন তারা আসলে বিবেকের তাড়নাতেও নেমে এসেছিল। পরবর্তীতে তারা যখন আন্দোলনে অংশগ্রহণ করলো, তাদের উপরেও গুলি চালানো হলো এবং তাদেরও অনেকে মারা গেল। এ এতগুলো শহীদ হয়ে যাওয়ার পরে আসলে খুব বেশি সমন্বয়ের প্রয়োজন পড়েনি। তারাই খুঁজে নিয়েছিল আমাদেরকে, আমরা তাদেরকে খুঁজে নিয়েছিলাম। এক কিছু নেতৃত্ব এমনিতেই অর্গানিক ভাবে গড়ে উঠেছিল। আর তারপরে তো এই আন্দোলনে দেশের সকল শ্রেণী-পেশার মানুষেরই অংশগ্রহণ রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আপনি কখন দেখেছেন? মানে আপনারা যখন শুরু করেছেন, যারা এই আন্দোলনের শুরুতে যারা ছিলেন, তাদের তো একটা বড় অংশ ওইভাবে রাজনৈতিকভাবে পরিচিত ছিলেন না। কিন্তু আ পরবর্তীতে তাহলে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা কিভাবে হয় আপনাদের সঙ্গে? এবং সেক্ষেত্রে কারা আ আগে এগিয়ে এসেছিল? দেখুন, রাজনৈতিক সম্পৃক্ততার কথা আহ অনেকে এখন অনেকভাবে বলবে। আমাদের সাথে সকল ছাত্র সংগঠন গুলোই মোটামুটি ছিল। লীগ এবং লীগের দোসররা ব্যতীত। ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, আ আ ইসলামী আন্দোলন, আ তারপরে হচ্ছে এছাড়াও আরো কিছু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ। মোটামুটি সব ছাত্র সংগঠনগুলোই তখন আমাদের সাথে যুক্ত ছিল। মানে কিন্তু শুরু থেকে আপনাদের সঙ্গে যুক্ত মাতৃ ছিল কোটা আন্দোলনে? সংগঠনগুলো, হ্যাঁ, আপনি যদি আমাদের ১ম কমিটিটি দেখেন, সেখানেও আপনি ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন, ছাত্র অধিকার পরিষদের সক্রিয় অংশগ্রহণ পাবেন। ছাত্র সংগঠনগুলো সবার স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিয়েছিল এই আন্দোলনে। কিন্তু মাতৃ সংগঠনগুলো তারা আসলে বেশ পরে যখন আ জ্বালাও পোড়াও, ছাত্র খুন, স্নাইপিং চলছে দেশে, রিয়া গোপ শহীদ হলেন। তাছাড়া বাচ্চাদেরকে যখন মারা শুরু হলো, আ মেট্রো রেলে আগুন দেওয়া হলো। বিশেষ করে মোহাম্মদপুর, আ মিরপুর ১০, যাত্রাবাড়ি, সায়েদাবাদের মতো জায়গাগুলোতে এক ধরনের মানে গণহত্যাই চালানো হলো। আমি মনে আছে, আমার শনির আখড়াতে আমার এক বন্ধু আমাকে একদিন ফোন দিয়েছে ওখান থেকে খোঁজ নেয়ার জন্য। তো সেদিন সম্ভবত ২৪ তারিখ ছিল। সে আমাকে বলছে, "নুসরাত, আমি আ নিচে নেমে দেখছি গলিকে গলি প্রত্যেকটা দোকান গুলি করে ঝাঁঝরা করে দিয়ে গেছে, মানে দোকানের সামনে। যে কটা লোক রাস্তায় ছিল এমন কেউ নাই যে গুলি খায়নি। কেউ আহত, কেউ নিহত।" তো আ হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে বলেছে। কিন্তু বিষয়গুলো আসলে অনেকটা এরকমই। আমরা দেখেছি যে শনিরআখড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, এদিকে উত্তরা, মিরপুর ১০, মোহাম্মদপুর, কুড়িল বস্তি, আ আ আ মিরপুর ১, মিরপুর ২, ঢাকার প্রাণকেন্দ্রে এই ধানমন্ডি, শাহবাগ, এই অঞ্চলগুলোতে কিভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে। তো যখন এ ধরনের ঘটনা ঘটতে শুরু করলো, অনেক বেশি অগ্নিসংযোগ চলছিল, ছাত্র নেতাদের গুম করা হচ্ছিল। তারপরে রাজনৈতিক দলগুলা সমর্থন প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল বলে আমি যতটুকু জানি। এছাড়াও আমরা যখন গ্রেফতার ছিলাম, আ তখন আমাদের জন্য সিভিল সোসাইটি নেমে এসেছিল। সেখানে আ শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আইনজীবীরা আমাদের পাশে দাঁড়িয়েছিল। পরে তো ১-২ তারিখে আমরা দোহযাত্রা দেখলাম। সেখানে শিল্পীরা আমাদের সাথে ছিল। রাজনৈতিক দলগুলোও তখন সরাসরি সমর্থন জানাচ্ছিল। এই রাজনৈতিক দলগুলো বলতে কাদেরকে আপনারা আগে দেখেছেন সামনে? আ এটা আসলে আ আমি বিএনপি, জামাতে ইসলাম দুটো দলকেই মোটামুটি বেশ শুরুর দিকেই সমর্থন জানাতে দেখেছি। খুব একটা ১৯-২০ পার্থক্য আমার মনে নেই। বা মনেও পড়ছে না যে এমন কোন পার্থক্য ছিল।
তো এই যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তো অনেক নারীর অংশগ্রহণ দেখা গিয়েছে। মানে আপনি এই যে আপনার সঙ্গে আমি যখন কথা বলি ১৬ই জুলাই বা ১৭ই জুলাই, আ তো ওই শুরু থেকে আপনারা যে ছিলেন, সেই নারীরা এখন কোথায়? সত্যি কথা বলতে আ অনেক নারী ঘরে ফিরে গিয়েছে, এটা যেমন সত্যি। এটাও সত্যি যে জুলাই আন্দোলনের মাধ্যমে এই অভ্যুত্থানের পর নারী এবং আ মানে নারীদের রাজনৈতিক গ্রুমিং টা অনেক অন্যরকম ভাবে হয়েছে। আমি যদি বলি, এটা সত্য যে আন্দোলনে যত নারী বাইরে ছিল তারা প্রত্যেকে এখন নেই। কিন্তু এটাও একই সাথে সত্য যে আন্দোলনের আগে, জুলাই অভ্যুত্থানের আগে আমি যতজন নারীকে রাজনৈতিকভাবে কথা বলতে দেখেছি, সচেতনতা আ আ নিয়ে চলতে দেখেছি, কিংবা রাজনৈতিক বা মতামত প্রকাশ করতে দেখেছি, জুলাইয়ের পরে এই সংখ্যাটা অনেক গুণ বেড়েছে। তো অনেকেই বের হয়ে গিয়েছে, অনেকেই এখন অনেক কিছু করছে, নতুনভাবে রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। সবাই যে মেইনস্ট্রিম পলিটিক্স এ আছে বিষয়টা এমন নয়। কেউ ছাত্র সংগঠনে আছে, কেউ বিভিন্ন অধিকার নিয়ে কাজ করছে, অধিকার রক্ষা কর্মী হিসেবে কাজ করছে। আ বা অনেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়েছেন। আমি মনে করি যে আরো বেশি নারীদের আমরা ধরে রাখতে পারলে সেটা ভালো হতো। কিন্তু একই সাথে এই আন্দোলনের মাধ্যমে অনেক বেশি নারী রাজনীতিতে যুক্ত হয়েছে, এটাও সত্যি। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো মানে আ আন্দোলনের ২ বছর পর এখন জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আপনি। তো এটা কি আপনি ধারণা করতে পেরেছিলেন যে আপনি এই পর্যায়ে পৌঁছাবেন? মানে আপনার পরিকল্পনায় ছিল এরকম কিছু? হুম। দেখুন, আমি রাজনীতি যখন থেকে করছি আমার তো আসলে রাজনীতিটাই পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা বরাবরই ছিল। তো এক্ষুনি হতে পারবো, ২০২৬ এই হয়ে যেতে পারবো। আমার দল এখনই আমাকে মনোনীত করবে। এটা না ভাবলেও কোনো না কোনো দিন জাতীয় সংসদ, তারপর কখনো না কখনো জাতীয় সরকারে, জাতীয় সরকার বলতে বাংলাদেশের সরকার গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবো। এমন স্বপ্ন তো দেখেছিলামই। তবে সত্যি কথা বলতে আমি ক্ষমতার অংশ হয়ে যাব বা হব, এরকম চিন্তা খুব বেশি করিনি। কারণ আমাদের ১ম লক্ষ্যটা তো আসলে দেশকে স্বৈরাচার মুক্ত করাই ছিল। দেশের কিছু প্রয়োজনীয় কাজ, কিছু প্রয়োজনীয় সংস্কার করার কথা ছিল। তবে রাজনীতিতে যেহেতু আসি আমি, আ দিন শেষে আমি আসলে এই পর্যায়ে যাওয়ার লক্ষ্যেই রাজনীতিতে আছি। আমি আ চেষ্টা অবশ্যই করতাম। আমার দল আমাকে মনোনীত করেছে এত দ্রুত, এর জন্য আমি কৃতজ্ঞ। তবে আ স্বৈরাচার পতনের পর উম আমি তো আসলে রাজনীতিটা করতে হলে এভাবেই করতে হতো আমাকে, ঠিক না? সংসদ সদস্য হিসেবে আপনি যখন জাতীয় সংসদে গেলেন, তারপরে আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে আপনি ঠিক কি দায়িত্ব পালন করতে চান একজন সংসদ সদস্য হিসেবে? মানে এই অর্জন দিয়ে আপনি আসলে কি জনগণকে কি দিবেন? দেখুন, বিরোধী দলীয় সং সংসদ সদস্য হিসেবে যোগ দেওয়ার পর আমি আসলে বুঝতে পেরেছি যে আ আমাদের ক্ষমতার কিছুটা তো বিকেন্দ্রীকরণ প্রয়োজন। আসলে আ সংসদ সদস্য শব্দটা অনেক বেশি ক্ষমতার আভাস দেয়। কিন্তু সেই অর্থে আসলে বিরোধী দলের খুব বেশি কিছু করার সুযোগ নেই। আমরা প্রস্তাব করতে পারি, কিন্তু সেটা গ্রহণ হবে কি হবে না সেটা তো সংখ্যাগরিষ্ঠতার উপরে নির্ভর করে। তারপরেও যতটুকু আ সুযোগ আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আমার সংসদের ১ম বক্তব্যে আমার যেটা মনে হয়েছিল যে আমি সবচাইতে বেশি যে শ্রেণীতে বিলং করি, আ সেটা হচ্ছে শিক্ষিত তরুণ সমাজ। তাদের জন্য আমি কথা বলেছি। আমি আমার আগামী ৫ বছর আমার যে সমস্ত বিষয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলা নিয়ে আমি কথা বলাটা অব্যাহত রাখবো। এর বাইরে আর কি করতে পারি না পারি সেটা তো সময় বলে দিবে। এই জায়গাতে একটা বিষয় আমার একটু জানার আগ্রহ, যে সেটা হচ্ছে এনসিপির সঙ্গে আপনার পথ চলার পর শুরুতে একটা বড় ধাক্কা দেখা গিয়েছিল। যখন এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গড়ে, তখন তাসনিম জারা সহ অনেকে দল ছেড়ে চলে গেছেন। আপনি এনসিপির নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ান। কিন্তু এখন আবার আপনি সেই জোটের সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়েছেন। তো কেউ এটাকে বলতে চাচ্ছে যে আপনি আপনার নীতির সঙ্গে আপোস করেছেন কিনা? কারণ অতীতে আপনি লিখেছিলেন যে নীতির চেয়ে রাজনীতি বড় নয়। এই বিষয়টি আপনি হ্যাঁ, কিভাবে দেখেন? অবশ্যই। দেখুন, আমার মনে হয় যে আমার বক্তব্যগুলো কিছুটা আ কিছুটা একটু মিস ইন্টারপ্রিট হয়েছিল। অবশ্যই নীতির চাইতে রাজনীতি বড় নয়, আমি এটা বিশ্বাস করি। আর জামাতে ইসলামীর সাথে বা এই ১১ দলীয় জোট নিয়ে আমার মূল আপত্তির জায়গাটা ছিল জোট গঠনের প্রক্রিয়ায়। কারণ আমাদের খুব কম মিটিং এই ২ মাত্র ২ ৩ টা মিটিং এ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তো আমি যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে আমি
এই জোট গঠনের পুরো প্রক্রিয়া এবং কারণ সম্পর্কিত একটি উপযুক্ত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবো। আমার শীর্ষ নেতৃবৃন্দ তারা আমাকে আমার যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তাদেরকে কিছু প্রশ্ন লিখিতও জানিয়েছিলাম। তারা সেগুলোর উত্তর আমাকে দিয়েছেন। যথোপযুক্ত ব্যাখ্যা পাওয়ার পর আমি কিন্তু আসলে নির্বাচনের আগেই নির্বাচনী কার্যক্রমে ফিরেও এসেছিলাম এবং আমি নির্বাচন চলাকালীন আমাদের ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি লিয়াজু নির্বাচন পরিচালনা কমিটির ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি লিয়াজু কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আমার আসলে জোট নিয়ে যতটা না আপত্তি ছিল তার চাইতে অনেক বেশি আপত্তি ছিল যে এটা আসলে খুব বেশি আলোচনার মাধ্যমে হয়নি এবং কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমি আসলে এখন অন ক্যামেরা প্রকাশ করতে অবশ্যই পারবো না, দলীয় বিষয়। কিছু প্রশ্নের উত্তর আমার পাওয়ার ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমি পেয়েছিলাম। আমি তারপর নির্বাচনী কার্যক্রমে ফেরত এসেছিলাম। এবং আপনার মনে হয় যে জামায়াত ইসলামীর সঙ্গে যে জোট করেছে আপনার দল, সেই জোটটা করা ঠিকই আছে? দেখুন, এটি একটি নির্বাচনকালীন জোট। নির্বাচনকালীন জোট হিসেবে এটা আমার দলের আমি ইলেকটোরাল স্ট্র্যাটেজি হিসেবে দেখি। রাজনৈতিক জোট আহ আমার মনে হয় না যে আমার দল কোনো রাজনৈতিক জোটে আছে। আসলে এটা নির্বাচনকালীন জোট যেহেতু, এ ধরনের জোট আমরা ইতিপূর্বে জামায়াতে ইসলামীর সাথে অন্যান্য দলগুলোকেও করতে দেখেছি। তারা তো রাজনৈতিক জোটেও ছিলেন। বিশেষ করে জামাতে ইসলামীর অনেক নেতৃবৃন্দ, শুধু জামাতে ইসলামী নয়, অন্যান্য ধর্মীয় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এই জুলাই আন্দোলনে সরাসরি আমাদের সাথে যুক্ত ছিল। আমাদের সাথে বলতে তারা দেশের মানুষের সাথে যুক্ত ছিল। তারা অনেকেই অনেক জুলুমের শিকার হয়েছেন। সেখান থেকে এবং সংস্কার ও বিচারের প্রশ্নে এই দলগুলো শুধু এবং এখানে কিন্তু শুধু ধর্মভিত্তিক দল রয়েছে এই জোটটিতে তা কিন্তু নয়। এখানে জাগপার মতো দল রয়েছে। এখানে এনসিপি রয়েছে। এটা কিন্তু মূলত আপনি তো একটু আগে বললেন সংস্কারের যে প্রশ্নে বিএনপিও তো যারা ছিল। যারা একমত। আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে তো বিএনপিও যুক্ত হয়েছে। আন্দোলনে তারাও বিএনপিও ছিল, বামপন্থী দলগুলোও ছিল, আমাদের সাথে যুক্ত ছিল। কিন্তু জুলাই পরবর্তী সময়ে ঐক্যমত সংস্কার কমিশনে আপনারা দেখেছেন সেখানে বিভিন্ন প্রশ্নে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে বিএনপির সাথে একটি প্রকাশ্য দ্বিমত তৈরি হয়েছিল এই দলগুলোর। আমার মনে হয় যে বিএনপির মতো বর্তমানে সরকারটা চালাচ্ছে। বর্তমানে বিরোধী দলে যে জোটগুলো রয়েছে তারা আর কোনো জায়গাতে না হলেও জুলাইয়ের প্রশ্নে তারা ঐক্যমত পোষণ করে এবং সেই কারণেই এটি একটি নির্বাচনকালীন জোট গঠনের প্রয়োজন হয়েছিল। কারণ নির্বাচনের সময় কিন্তু গণভোটটাও হয়েছিল। সকল স্বার্থ মাথায় রেখে বৃহত্তর স্বার্থে এই জোটটি গঠন তখন প্রয়োজন হয়েছিল। এটাকে ইলেকট্রাল স্ট্র্যাটেজি হিসেবে আমি ঠিক মনে করি। কিন্তু যদিও যে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারলে অনেক বেশি সন্তুষ্ট বোধ করতাম, নিজেদের শক্তি পরীক্ষা হতো। সামনের দিনে নিশ্চয়ই আমরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবো এবং এনসিপি একদিন বাংলাদেশে সরকার গঠন করবে সেই আশা করি। তো সেক্ষেত্রে আপনাদের এই যে নির্বাচনী জোট, সেই জোটের কোনো ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, নির্বাচনী জোটের কি ভবিষ্যৎ মানে আসলে আশা করেন সামনে আমি তো বুঝতে স্থানীয় পারছি না। সরকার বাংলাদেশে নির্বাচন আছে, ইতিপূর্বে আবার জাতীয় নির্বাচন হবে। এটা তো নির্বাচনকালীন জোট। যদি স্থানীয় সরকারের নির্বাচনের সময় মনে হয় জোটের প্রয়োজন আছে তাহলে জোটে হবে, যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে জোটে হবে না। এটি তো আসলে শুধুমাত্র জামাতে ইসলামী বা এনসিপির একক সিদ্ধান্ত নয়, এখানে আরো 9টি দল রয়েছে। আর ইতিপূর্বে বাংলাদেশের অন্যান্য বড় বড় রাজনৈতিক দলগুলোকেও আমরা এই ধরনের জোটে যেতে দেখেছি। তারা জোট করেছেন, জোট ভেঙেছেন। রাজনীতির অংশ এগুলো। কিন্তু আপনারা তো এগুলা একটা ইলেকটোরাল পরিবর্তনের পলিটিক্স এর অংশ। আপনারা তো একটা পরিবর্তনের জায়গা থেকে এসেছেন। জুলাই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে তৈরি আপনাদের এই দল। এবং এত বড় একটা অভ্যুত্থান যেটা ঘটিয়েছেন আপনারা, সেই সময় তো মানে তার আগে ১৭ বছর একটা দলই ক্ষমতায় ছিল। সেই দলকে তো অন্য কেউ সরাতেও পারেনি। তো সেই জায়গাটা থেকে এখানে আসার পর আপনাদের মনে হচ্ছে যে এই নির্বাচনী কৌশল করতে হবে। অতীতে অন্যান্য দল জামায়াতের সঙ্গে জোট করেছিল বলে আপনাদেরও করতে হবে। সেক্ষেত্রে আপনারা আসলে পরিবর্তনটা কি দেখাতে পারছেন? আমি আসলে খুব অবাক হলাম। দেখুন, নতুন রাজনীতি মানে কি বাংলাদেশের রাজনৈতিক কালচার আগা পাঁচতলা বদলে ফেলার? সেটা যদি আমরা চেয়েও থাকি, সেটা কি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্ভব হতে দিবে? বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিবর্তন, নতুন রাজনীতির কথা আমরা যেটা বলি সেটা কিভাবে? আমাদের দলে কোনো পরিবারতন্ত্র নেই। আমাদের দলে গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের দল প্রথমবারের মতো সরাসরি ছাত্র নেতাদের দ্বারা পরিচালিত একটি দল এবং নতুন রাজনীতির কথা আমাদের যে সমস্ত প্রস্তাব, আমাদের যে বক্তব্য, আপনি আমাদের ম্যানিফেস্টোটা দেখেন, আমাদের গঠনতন্ত্র দেখেন, আমাদের ছায়া বাজেট প্রস্তাবনা দেখেন। নতুন রাজনীতি আমরা কোথায় করতে চাই আমরা সেটা আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে জানান দিচ্ছি। আমরা YouTube এ একটি জরিপ করেছিলাম এবং সেখানে প্রশ্ন ছিল, প্রিয় দর্শক,
জুলাই গণঅভ্যুত্থানের পর আপনি যে পরিবর্তন আশা করেছিলেন তা কি হচ্ছে? তো সেই জরিপে অংশ নেয়া ৮৬% দর্শকই মনে করেন সেটা হচ্ছে না। আপনি কি মনে করেন? আমিও মনে করি হচ্ছে না। এবং আমি আসলে খুবই ক্ষুব্ধ আ যে জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে বিএনপি সরকার নির্বাচনের পূর্বে আ আ বর্তমান আ মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক জোর গলায় বলেছিলেন হ্যাঁ ভোট দিতে। এবং হ্যাঁ ভোটের পর সংসদে দাঁড়িয়ে উনারই স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে এটা রাজনৈতিক কৌশল ছিল। আমরা উনি অনেক বড় মুখ করে বলেছিলেন তারা জুলাইয়ের পক্ষে। কিন্তু আমরা এখনো জুলাই সনদ বাস্তবায়নের কোনো মানে প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। আ আমিও ওই ৮৬% এর মধ্যে একজন। আমিও মনে করি হচ্ছে না। কিন্তু যেহেতু এই সরকারটি একটি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার, যেহেতু যদিও আমি বিরোধী দল তারপরেও আমি আরো কিছুদিন আ সরকারকে সময় দিয়ে দেখতে চাই ব্যক্তিগতভাবে যে তারা আসলেই পালন করে কিনা। যদি তারা তাদের কথা না রাখে তাহলে জনগণ জবাব দেবে ব্যালটে। বাংলাদেশে আপনি সহ আরো কয়েকজন নারী অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ তারা মাঝে, মাঝেই অনলাইনে ব্যাপকভাবে হেনস্থার শিকার হন এবং সেটা নানাভাবেই করা হচ্ছে। সেটা বট দিয়ে করা হচ্ছে বা মন্তব্য করে বা বিভিন্নভাবে আপনাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। দেখা যাচ্ছে আপনি একটা সমাবেশে গেছেন, সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে একটা ছবি বা ভিডিও করে সেটা প্রচার করা হচ্ছে। এভাবে যে আপনারা ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছেন এবং আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি কখনো, কখনো আত্মহত্যার চিন্তাও করেছেন এরকম একটা পরিস্থিতি থেকে। তো সেই জায়গাটা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসলেন সেটা আরকি আমাদের জানার আগ্রহ ছিল আরকি। আচ্ছা, আ বা কিভাবে বেরিয়ে আসলাম বলতে আত্মহত্যা প্রবণ হয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে আমি আ কখনো আশা করিনি। মানে এ ধরনের বিষয়ের সাথে যদিও অনেকদিন ধরেই আমি আ পরিচিত। লীগের আমলেও আমাদের সাথে এগুলো হতই। কিন্তু বিষয়গুলো ক্রমাগতই হতে যায়, হতে চায়, হতে চায়। এগুলো আসলে দুর্বল মুহূর্তে মানুষের তো দুর্বল লাগেই। এবং আ এই ক্রমাগত ঘৃণাবর্ষণ এটা সহ্য করা তো খুব মুশকিল, খুব কঠিন একটা কাজ। সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছি বা কিভাবে আমি নিজেকে বের করে আ করি এ ধরনের বিষয় থেকে ধরুন আমি কাজে ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। বই পড়ি কখনো, কখনো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকি। রেসপন্স করি না এই বিষয়গুলোতে। এভাবে আসলে একটু মেন্টাল হেলথ এর খেয়াল রাখতে হয়। আর তবে এর বাইরেও আসলে এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো তো আমার একার সমস্যা না। এগুলো বাংলাদেশের মোটামুটি সব নারী অ্যাক্টিভিস্টরা এগুলো ফেস করছে। আমি ব্যক্তিগতভাবে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি। একটু ওইগুলো নোটিস কম করি, একটু বই পড়ি বা এ ধরনের কাজের অন্যান্য কাজের মাধ্যমে নিজেদের যুক্ত রাখি। এই। এক্ষেত্রে আইনি সহায়তার কথা কখনো চিন্তা করেছেন? মানে আইনি সহায়তা কতটা পাওয়া সম্ভব বাংলাদেশের বর্তমান আমি প্রেক্ষাপটে এবং একজন চব সংসদ সদস্য হিসেবে আপনারা সংসদে এই বিষয়টি তুলে আরো মানে নারীর আরো সুরক্ষা নিশ্চিতের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আমি ২৪ সালের সেপ্টেম্বরে একটি কেস করেছিলাম। আ সে তারপর সেই অভিযোগটার প্রেক্ষাপটে আ ২৫ এর মার্চে একজনকে গ্রেফতার করে শাহবাগ পুলিশ। আ কিন্তু গত এই বছর এই ২-১ মাস আগে সম্ভবত ওই আসামিও জামিনে ছাড়া পেয়ে গেছে। এখন এই, এই হচ্ছে বাংলাদেশের আইনি সহায়তার অবস্থা। যদিও অনেকগুলো প্রশ্ন করা হয়, অনেক ধরনের কথাই সংসদে বলা হয়, আইনেরও অনেক সংস্কার আসছে। কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি হেল্পফুল কোনো কিছু হচ্ছে না। কারণ আইনের অপব্যবহারও খুব সহজেই করা সম্ভব হচ্ছে। আ এই কারণে এখনো কংক্রিট কোনো সমাধান আমার মনে হয় না যে আইন দিতে পারছে। তবে আমরা আশা রাখি আমরা কংক্রিট কোনো সমাধান পাবো। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু করতে চাচ্ছিলাম আমরা সেটা হচ্ছে যে এটাও আপনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে পিঙ্ক ট্যাক্স, এই যে পিঙ্ক ট্যাক্স নামে যে নারীদের প্রতি এক ধরনের বৈষম্য করা হয়। দেখা যায় যে, যে পণ্য পুরুষরা যে দামে কিনছে নারীর তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। তো এই পিঙ্ক ট্যাক্স বন্ধের আ কি পরিকল্পনা আপনার এই নারীদের প্রতি যে বৈষম্য? আম আমি পিঙ্ক ট্যাক্স নিয়ে এবার অধিবেশনে কথা বলতে চেয়েছিলাম। লাকিলি এই অধিবেশনে নতুন করে পিঙ্ক ট্যাক্স বসানো হয়নি। কিন্তু বর্তমানে আ উম কিছু পিঙ্ক ট্যাক্স বহাল রয়েছে। কিন্তু যেহেতু নতুন করে বাড়ানো হয়নি আমি সংসদে কথাটি উত্থাপন না করলেও আমি আলাদা করে কথা বলেছি। আ এই ট্যাক্স গুলো কমানোর জন্য কি করা যেতে পারে সে নিয়ে কিছু আমি কাজ করছি। আ আশা করি খুব শীঘ্রই এটা আমি জানাতে পারবো দেশের মানুষকে। এখনো কিছু কাজ বাকি রয়েছে এটা জানানোর জন্য। তবে আমি শুরু করেছি।
আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের একটি বড় অংশ গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে গুম, মানবাধিকার অধ্যাদেশ সহ এ সংক্রান্ত একাধিক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে এবং এক্ষেত্রে কারণের মধ্যে একটি বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তার কারণে আটককে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্ব অনুমতি নিতে হবে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? যে মানে মূল যে জায়গাগুলোতে সংস্কার দরকার তার মধ্যে এই গুম, মানবাধিকার অধ্যাদেশ এগুলো তো ছিল। তো সেইগুলো তো এখনো হয়নি। দেখুন, আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার কিছু জায়গায় জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে। আ জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করছে। আমার মনে হয় যে আম তাদের তারা হয়তো খুব সাহসী হতে পারে। কিংবা তারা মনে করছে যে দেশ যেহেতু এখনো খুব একটা স্টেবল হয়ে ওঠেনি হচ্ছে, এই মুহূর্তে কিছু কাজ তারা করে ফেলতে পারবে যেগুলো হয়তো তাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। কিন্তু আমি মনে করি যে এই ধরনের কাজ আল্টিমেটলি দেশের মানুষ নজর করছে এবং তারা খুব খেয়াল রাখছে। এগুলার দিন শেষে তারা এগুলার জবাবও সরকারকে দেবে যদি সরকার এরকমই জন আকাঙ্ক্ষার বিপরীতে চলতে থাকে। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি বাণিজ্য চুক্তি নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এবং আপনার দলের যে নেতা জনাব নাহিদ ইসলাম তার সঙ্গে আমি যখন কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে এটা সংসদে তোলার একটা বিষয় তিনি বিবেচনা করবেন আরকি। তো এই বিষয়ে কি আপনার কাছে কোনো অগ্রগতি আছে? আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম সংসদে ওঠানোর বিষয়ে কিন্তু আ ওইভাবে স্লট আসলে পাওয়া যায়নি। পরবর্তী অধিবেশন মানে এই অধিবেশন এখনো শেষ হয়নি। সামনের কিছু দিনের মধ্যে হয়তো ওঠানো হতে পারে কিংবা সামনের অধিবেশনে হয়তো এটা নিয়ে কথা বলা যেতে পারে। আর এই যে জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়নের বিষয়ে আপনি কতটা আশাবাদী? দেখুন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমি আশাবাদী। কারণ আমার মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন জনগণ আদায় করে নেবে। সেটা কিভাবে? I don't know, জনগণ জানে। কিন্তু আমার মনে হয় না তারা এত বড় একটা জিনিস ছেড়ে দেবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরই বাংলাদেশে ফিরে আসবেন এরকম একটি কথা বেশ চাউর হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, নানা রকম সাক্ষাৎকার দেয়া হচ্ছে। তো তিনি ফিরে আসলে আসলে কি হতে পারে? হাসিনা একটা আ দেশ পালানো খুনি অপরাধী। ফিরে আসতে চাইলে আসুক। তাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোল আছে, দেশের জনগণ আছে, নজর রাখার জন্য পুলিশ আছে। ফিরে আসলে তো আমাদের সুবিধাই হয়। ২ দেশের মধ্যে আ অপরাধী বিনিময়ে ঝামেলায় যেতে হয় না। বিচারের কাঠগড়ায় তোলাটা একটু সহজ হবে। আমার মনে হয় না খুনি আ পলাতক অপরাধী হাসিনার ওই সাহস বা ওই বুকের দম আছে যে সে ফিরে আসবে এবং আ নিজের অপরাধের উম কৈফিয়ত নিয়ে আইনের মুখোমুখি সে হবে। তো সেক্ষেত্রে এই যে ফিরে আসার যে সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার করছে। এগুলো আমার কাছে ব্লাফিং মনে হয়। এগুলো আমার কাছে মনে হয় ব্লাফ দেওয়া। পুরো আওয়ামী লীগই তারা আ ভয়াবহ চৌর্য মানসিকতার এবং তারা আ পলায়নপর। তারা উম পালিয়ে থাকাটাই তাদের স্ট্র্যাটেজি। এর আগেও যখন সংকট সৃষ্টি করেছে তারা জনগণের সামনাসামনি করার চাইতে তারা দেশ থেকে পালানোকেই বেশি সুবিধাজনক মনে করেছে। আর সত্যি কথা বলতে আ আমার মনে হয় না হাসিনার ওই বুকের পাটা আছে। এবার একজন দর্শকের একটি অতটুকু প্রশ্ন নেই। নৈতিকতাবোধ থাকলে সে দোষ স্বীকার করত। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই। তার নাম সুমন সিদ্দিকী। তিনি পেশায় গবেষক। সো আমি গাজীপুরে আমার পরিচিত দুজন জুলাই যোদ্ধার সাথে আমার কথা হয়েছে। একজনের নাম সাব্বির, একজনের নাম রাতুল। তারা দুজনই অন্ধ, দুজনেরই এক চোখ করে নেই। তো আমার কথা হচ্ছে আপনারা শুরু থেকেই বলে যাচ্ছেন যে আপনারা তাদের সহযোগিতা করতেছেন আপনাদের বিভিন্ন মাধ্যমে, সরকারের মাধ্যমে হোক, কিন্তু অ্যাকচুয়ালি এখনও যারা সুবিধা বঞ্চিত রয়েছে, যে জুলাই যোদ্ধারা যারা এখনও উন্নত চিকিৎসার অভাবে যে পরিবারগুলো কাতরাচ্ছে, তাদের জন্য আসলেই আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা আপনারা কি করছেন আসলে তাদের জন্য? আমার এতটুকু প্রশ্ন আপনার কাছে। দেখুন, জুলাইয়ের আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিল তারা তো কোনো একক প্ল্যাটফর্মে নেই। আ তারা বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে বর্তমানে। আর সত্যি কথা বলতে যতদিন আমি বৈষম্য বিরোধীর সাথে যুক্ত ছিলাম,
আমি বৈষম্য বিরোধী থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি কিভাবে জুলাই আহতদের কাছে সাহায্য পৌঁছানো যায়, এবং এটা আমাদের জন্য খুবই লজ্জারও, কিন্তু একই সাথে বাস্তবতা হচ্ছে যে এত অধিক মানুষ আহত, এত অধিক মানুষের সহযোগিতা এবং পুনর্বাসন প্রয়োজন, এটা আসলে সরকার না চাইলে খুব মুশকিল। ব্যক্তিগত পর্যায়ে বা দলীয় পর্যায়ে এত বৃহৎ কর্ম সম্পন্ন করা সম্ভব নয়। ইন্টারিমের সময় ইন্টারিম করেছে, এখন আমার মনে হয় বিএনপি সরকারের এদিকে মনোযোগ দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আপনারা এই অনুষ্ঠানে কাকে অতিথি হিসেবে দেখতে চান লিখুন মন্তব্যে। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানে অনুসরণ করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।